Bangladesh government has charged former chief of Bangladesh Jamaat-e-Islami Professor Ghulam Azam with false charges of atrocities committed against the country from March 25 to December 16, 1971. He may be arrested at any time. In a recent interview with BDINN on December 9, 2011, he openly challenged the charges against him and highlighted the flaws of ICT. চিন্তা করার কি আছে? এদের কাউকে আর খুন করতে চাইলে খুন করে, যা ইচ্ছে তাই করে। জীবনে বহুবার গ্রেফতার হয়েছি, গ্রেফতারিতে কোনো চিন্তার বিষয়, আমার জন্য চিন্তার বিষয় নয়। এগুলি বহু আগে পাস করেছি। এরা গ্রেফতার করলে ওই ব্যবহারে করবে যে ব্যবহার সাইদি সাহেব নেজামী সাহেবের সঙ্গে করা হচ্ছে। যদি গ্রেফতার করে তাহলে পরে আমি তো গ্রেফতার করলে তার ফিরে রাখতে পারবো না। যা সামনে আসে, যাদের উদ্দেশ্যে এটাই বলা, যদি আপনারা যদি মুসলিম জাতি হিসাবে চেতনা রাখেন, যেই চেতনার দ্বারা ভারত থেকে পৃথক করা হয়েছিল, যদি ভারত থেকে পাকিস্তান পৃথক না হতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ স্বাধীন হয়েছে একমাত্র 47-এ পাকিস্তান থেকে আলাদা হওয়ার কারণে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়েছে পাকিস্তান থেকে 47-এ আলাদা হওয়ার কারণে। তাই যারা 47-এ ভারত থেকে আলাদা হয়েছিলেন, সেই পাবলিক, তাদের বংশধর, তাদের কাছে আমার আবেদন যে সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন করে এই সরকারের পতন ঘটান এবং এরপরে নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারের পতন ঘটাতে পারলে ওটা সম্ভব হবে। আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারলে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা এই আন্দোলনই করতে পারবে। আমি এই আবেদন জানাচ্ছি যে বাংলাদেশের এই ভবিষ্যৎ একমাত্র পথ হল গণ আন্দোলন, গণবিস্ফোরণ এবং এই সরকারের গণ আন্দোলনের মধ্যে পতন এবং আরেকটি নিরপেক্ষ। এই যে যুদ্ধাপরাধী ইস্যুটা 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। 2001 সালের নির্বাচনের আগ পর্যন্ত আমাদেরকে এরা, জামাত ইসলামী নেতাদেরকে এরা রাজাকার বলে গালি দিত, স্বাধীনতা বিরোধী বলে গালি দিত, কিন্তু কোনোদিন কোনোদিন যুদ্ধাপরাধী বলতো না। এই যুদ্ধাপরাধী বলা শুরু হয়েছে 2001 সালের ইলেকশনে আওয়ামী লীগের শোচনীয় পরাজয়ের পরে। পত্রিকায় রেকর্ড, আমি চ্যালেঞ্জ করছি, কেউ প্রমাণ করুক যে ওই ইলেকশনের আগে কেউ একজন, কোন সেক্টর কমান্ডার, কোন আওয়ামী লীগ নেতা কেউ আমাদেরকে যুদ্ধাপরাধী বলেছে কিনা প্রমাণ করুক। এই যুদ্ধাপরাধী তারা কেন অপবাদ দেওয়া শুরু করলো আমাদের উপরে? তারা দেখল যে নির্বাচনের মাধ্যমে তারা কোনো দিন ক্ষমতা যেতে পারবে না যে পর্যন্ত জামাতে ইসলামীকে রাজনীতি থেকে সরাইয়া দেওয়া না যায়। বিএনপির সঙ্গে জামাত যদি এক হয়ে ইলেকশন করে তো আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতা যেতে পারবে না। তারা হিসাব পরিষ্কার দেখতে পেল, সেজন্যই তারা এই সেক্টর কমান্ডারদের লাগাইছে।
হামিদুল্লাহ খানও তো সেক্টর কমান্ডার, ইনি তাদের সঙ্গে যান নাই, তিনি তো বিএনপিতে আছেন। এরা এই যুদ্ধবারের ইস্যু তুলল, অথচ শেখ মুজিব এই ইস্যুর মীমাংসা করে দিয়ে গেছেন। তিনি যুদ্ধবারেদের হিসাবে পাকিস্তান আর্মির 195 জন উচ্চ সামরিক কর্মকর্তাকে তালিকাভুক্ত করলেন এবং আইন করলেন তাদের বিচার করার জন্য। সে আইনে আমাদের বিচার করার চেষ্টা হচ্ছে। তাদেরকে তিনি ক্ষমা করে দিলেন। পাকিস্তানের সঙ্গে সিমলা চুক্তি হলো, এই চুক্তিতে তাদেরকে সবাইকে মুক্তি দিয়ে দিল। তারা তো ভারতে আটক ছিল, তাদেরকে পাকিস্তানে চলে যেতে দিল, তাদেরকে ক্ষমা করে দিল। শেখ মুজিব বলল যে বাঙালি জানে কিভাবে ক্ষমা করতে হয়। গর্বের সঙ্গে তিনি বললেন তাদেরকে ক্ষমা করে দিয়ে, যে বাঙালি জানে কিভাবে ক্ষমা করতে হয়। শেখ মুজিব এই দেশে কোনো লোককে যুদ্ধাপরাধী বলেন নাই। তার তালিকায় পাকিস্তান আর্মির লোক ছাড়া কোন সিভিল লোক যুদ্ধাপরাধীর তালিকায় 195 জনের কেউ সিভিল লোক ছিল না। যারা পাকিস্তানকে সমর্থন করত, পাকিস্তান থেকে এই দেশকে আলাদা করার পক্ষে যারা ছিল না, তাদেরকে শেখ মুজিব বলতেন কোলাবোরেটর। কোলাবোরেটর মানে সহযোগী। তাদের বিচারের জন্য আলাদা আইন করেছিল। সে আইনে লক্ষাধিক লোক গ্রেফতার হল, অ্যারেস্ট হল এত লোক। তার মধ্যে বিচার করে কিছু লোককে শাস্তি দিল। এগুলি পরিসংখ্যান আছে। তারপরে বাকি লোককে তিনি ক্ষমা করে দিলেন, জেনারেল অ্যামনেস্টি। বললেন যে যারা খুন করেছে, ব্যভিচার করেছে, লুট করেছে, অগ্নিসংযোগ করেছে, এদের ছাড়া বাকি সবাই মাফ। তো এদেরকে বিচার করার জন্য কোন সাক্ষী প্রমাণ জোগাড় করতে না পেরে মাফ করে দিল। যে আইনে বিচার করতে চেয়েছিল সেই আইনটা তখনও উঠে নাই। জিয়া রহমান ক্ষমতায় এসে দেখলো যে এই আইনেতে বিচার করতে গেলে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যাচ্ছে না। তিনি আইনটা উঠিয়ে দিলেন। সুতরাং যুদ্ধবারোধী ইস্যু শেখ মুজিব নিজেই মীমাংসা করে দিয়ে গেছেন। সেটাকে নতুন করে তোলা হলো শুধু জামাতে ইসলামীকে রাজনীতির ময়দান থেকে উৎখাত করার জন্য। এই ট্রাইব্যুনাল যাদের যে বিচারকদের দিয়ে করা হয়েছে, 92 সালে 93 সালে যারা নাকি আমার বিরুদ্ধে আন্দোলন করছিল, গাদানি কায়েম করে, গাদানি কমিটি হয়েছিল না, এই জাহানারা ইমামের নেতৃত্বে। সেই গাদানির সঙ্গে সম্পর্ক ছিল এমন লোক এই ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি। হ্যাঁ, চেয়ারম্যান কি হক, নিজামুল হক নাসিম। তারপরে তদন্ত করার জন্য তদন্ত সংস্থা যেটা করা হয়েছে, দলীয় লোক, তারা তাদের দলীয় লোকদেরকে দিয়ে মিথ্যা সাক্ষী নেওয়াচ্ছে এবং যারা নিরপেক্ষ সাক্ষী দেবার লোক তাদেরকে কাছে ভিত্তি দিচ্ছে না। এই সাইদি সাহেবের বিরুদ্ধে হাজার হাজার কপি
হাজার হাজার পৃষ্ঠার যে তদন্ত করেছে, এসব মিথ্যা। কয়েকটা পত্রিকায় আসছে, আমার বিরুদ্ধে যে রিপোর্ট দিয়েছে, তদন্ত রিপোর্ট, সেখানে এমন এমন অভিযোগ করেছে যেগুলি অভিযোগ হয় না, যেগুলি অপবাদ। 25শে মার্চের আর্মি অ্যাকশনের পরিকল্পনা নাকি আমি করেছি। মানে টিক্কা খান ক্ষমতা ছিল না, আমি ক্ষমতায় ছিলাম। এই হচ্ছে তাদের তদন্ত রিপোর্টের অবস্থা। ইয়াহিয়া খান পুলিশের মাধ্যমে, এখন আনসার আছে না, এরকম আনসারের মতো রাজাকার বাহিনী পুলিশের সহায়ক হিসাবে রিক্রুট করেছে। এগুলো নাকি আমি করেছি। তো গভর্নমেন্ট কি আমার হাতে ছিল? তো এইভাবে তারা যে তদন্ত করছে, উদ্দেশ্য হচ্ছে কোনো একটা প্রহসন করে শাস্তি দিয়ে ফেলা। এমনকি লতিফ সিদ্দিকী নামে এক মন্ত্রী সেদিন বলেছে বিচারের দরকার নাই, এদেরকে ফাঁসি দিয়ে ফেলো, বলেছে কিনা? আসলে বিচার তাদের উদ্দেশ্য না, ফাঁসি দিয়ে জামাত ইসলামী নেতৃত্বহীন করে ফেলা, যাতে রাজনৈতিক ময়দানে জামাত পূর্বের মতো কোনো ভূমিকা পালন করতে না পারে। সুতরাং এই ট্রাইব্যুনাল হচ্ছে একটা প্রহসন, এবং সারা দুনিয়া থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুধু না, ইন্টারন্যাশনাল লয়ার্স অ্যাসোসিয়েশন, তারপরে ইংল্যান্ড, আমেরিকা, এইসব দেশের যুদ্ধাপরাধী ব্যাপারে অভিজ্ঞ লোকদের এই ট্রাইব্যুনাল সম্বন্ধে তাদের মন্তব্য আছে। আমাদের দেশের পত্রিকায় এগুলি এসেছে। তারা বলেছে এইগুলি সংশোধন করো, আন্তর্জাতিক মানে না পৌঁছলে পরে এটাকে গ্রহণ করা যায় না। এই ট্রাইব্যুনাল কি বিচার করবে? রায় তো আগেই ঠিক হয়ে আছে, বিচার একটা প্রহসন মাত্র। তারা এই প্রহসন করে বিএনপির কয়েকজন নেতা, জামাতের টপ নেতা, তাদের সবাইকে ফাঁসি দিয়ে রাজনীতির ময়দান থেকে জামাতকে নির্বাচিত করতে চায়। Charges against this revered Islamic leader are politically motivated. The international community has called on the Bangladesh government to ensure that the tribunal is free and impartial. New York-based Human Rights Watch has called for changes to the tribunal, including allowing the accused to question its impartiality, which current laws prohibit. Human Rights Watch says the tribunal needs to change some of its procedures to ensure a fair trial which meets international standards.